এমন কিছু অপরাধ থাকে যা এক ধাক্কায় ইতিহাস বদলে দেয় না, কিন্তু ঘুণ পোকার মতো প্রতিদিন একটা আস্ত সভ্যতাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খায়। আমরা প্রতিদিন সংবাদ শিরোনাম এড়িয়ে যাই, কিন্তু আপনি কি কখনো ঘটনাগুলো বা ডটগুলো কানেক্ট করে দেখেছেন? ভারতে এবং বিদেশে হিন্দু এবং হিন্দু ধর্মের ওপর আক্রমণ ঘন ঘন এবং অবিরাম ঘটে চলেছে। বিশ্বের অনেক অঞ্চলে এই নির্যাতন যেন আমাদের চোখের সামনে ধীরে ধীরে ঘটে যাওয়া এক গণহত্যার মতো। 26শে জুলাই থেকে 1 আগস্ট 2026 সময়ের এই সাপ্তাহিক সারসংক্ষেপ আমরা এই ধরনের অপরাধের একটি বিবরণ তুলে ধরছি এবং আশা করছি বিশ্বের আরও বেশি মানুষকে এই মানবাধিকার সংকট সম্পর্কে সচেতন করতে পারব। নমস্কার, আমি চন্দ্রিমা। মাধ্যমের আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগত। আপনারা দেখছেন আমাদের বিশেষ বিভাগ হিন্দুজ আন্ডার অ্যাটাক রাউন্ড আপ। শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকবেন। আমাদের প্রথম ঘটনা কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরু থেকে। শিক্ষার অধিকার এবং জাতীয় স্তরের নিট পরীক্ষা সংক্রান্ত অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদের উদ্দেশ্যে গত শুক্রবার ফ্রিডম পার্কে জড়ো হয়েছিল হাজার হাজার শিক্ষার্থী। কিন্তু একটি ছাত্র আন্দোলন কিভাবে হঠাৎ করে একটি উস্কানিমূলক রাজনৈতিক মঞ্চে রূপান্তরিত হয়ে গেল তা সচক্ষে দেখল পুরো দেশ। নিরাপত্তার দায়িত্বে থাকা এক পুলিশ সাব ইন্সপেক্টরের অভিযোগের ভিত্তিতে বেঙ্গালুরু পুলিশ একটি অজ্ঞাত পরিচয় নারীর বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করেছে। সেই নারীর অপরাধ কী ছিল? যখন শত শত শিক্ষার্থী নিজেদের শিক্ষাগত ভবিষ্যৎ নিয়ে আওয়াজ তুলছিলেন, তখন ওই নারীকে হাতে কিছু প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সেই প্ল্যাকার্ডে লেখা ছিল উমর খালিদ জিন্দাবাদ, শারজিল ইমাম জিন্দাবাদ এবং উখারলে বিএলআর পুলিশ। পুলিশ স্পষ্ট জানিয়ে দিয়েছে যে দিল্লির দাঙ্গায় কারাবন্দী এই চরমপন্থীর সমর্থনে এই ধরনের স্লোগান জনশৃঙ্খলা বিঘ্নিত করার এবং উস্কানি তৈরি করার প্রত্যক্ষ চক্রান্ত। পুলিশ যখন এই নারীর কাছে পৌঁছতে চায় এবং প্ল্যাকার্ডগুলো বাজেয়াপ্ত করতে চায়, তখন ভিড়ের সুবিধা নিয়ে অন্যান্য বিক্ষোভকারীরা সেই প্ল্যাকার্ডগুলো লুকিয়ে ফেলে। পরবর্তীতে সিসিটিভি এবং পুলিশের নিজস্ব ভিডিও ফুটেজে দেখা যায় ওই নারী ইচ্ছাকৃতভাবে উস্কানিমূলক প্ল্যাকার্ডগুলো উঁচিয়ে ধরেছিলেন। পুলিশ ভারতীয় ন্যায় সংহিতা 2023-এর 192 ধারার অধীনে মামলাও নথিভুক্ত করেছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন কি জানেন? যদি আন্দোলনটি সত্যি শিক্ষার্থীদের নিট পরীক্ষা এবং পুলিশের লাঠিচার্জের বিরুদ্ধে হয়ে থাকে, তবে সেখানে দিল্লির দাঙ্গায় অভিযুক্ত চরমপন্থীদের স্লোগান প্রদর্শনের পেছনে আসল উদ্দেশ্যটা কী ছিল? শিক্ষার্থীদের শিক্ষা সংক্রান্ত দাবির সাথে উমর খালিদ বা শারজিল ইমামের কী সম্পর্ক থাকতে পারে বলুন তো? বেঙ্গালুরুর এই ঘটনা কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি বোঝার জন্য আমাদের ফিরে তাকাতে হবে দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির সাম্প্রতিক আন্দোলনের দিকে। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি নিয়ে শুরু হওয়া এই আন্দোলনটি কিভাবে ধীরে ধীরে একটি সুনির্দিষ্ট হিন্দু বিরোধী এবং বিতর্কিত প্ল্যাটফর্মে পরিণত হলো। আসুন সেই ঘটনা একটু বলি। আন্দোলনের ময়দানে এক অদ্ভুত দ্বিমুখী নীতি দেখা গেছে। যখন আল্লাহ আকবর বা নারায়ে তাকবীর এই সমস্ত ধর্মীয় স্লোগান তোলা হচ্ছিল, তখন কোনো আপত্তি তোলা হয়নি। কিন্তু যখনই কোনো হিন্দু অংশগ্রহণকারী জয় শ্রীরাম ধ্বনি দিয়েছে, তখনই জনতার একটি অংশ তার সাথে সংঘাতমূলক আচরণ শুরু করেছে। ছাত্র রাজনীতির অজুহাতে মঞ্চ থেকে নিয়মিতভাবে হিন্দু পূজা অর্চনা নিয়ে তাচ্ছিল্য করা হয়েছে এবং ভগবান রামকে উদ্দেশ্য করে অপমানজনক বক্তব্য দেয়া হয়েছে। অনেক সময় অনেক বিক্ষোভকারীকে দেখা গেছে গালে ভগবান রাম সহ অন্যান্য দেবদেবীর ছবি বা স্টিকার লাগিয়ে পুলিশকে উস্কানি দিতে। এটি কোনো গঠনমূলক প্রতিবাদ তো ছিল না, বরং পবিত্র ছবিকে ঢাল বানিয়ে অপমান করার একটি কৌশল ছিল মাত্র। কিন্তু প্রশ্ন থেকেই যায়, এই আন্দোলনের পেছনে জলঘোলা করছিল কারা? যন্তর মন্তরের এই আন্দোলন চলাকালীন সাধারণ মানুষ এবং শিক্ষার্থীদের বিভ্রান্ত করার জন্য সীমান্ত পার থেকে অর্থাৎ পাকিস্তান থেকে একটি বিশাল ডিজিটাল অপপ্রচার চালানো হচ্ছিল।
দিল্লি পুলিশ এবং ভারতীয় সেনাবাহিনীর যৌথ অভিযানে পাকিস্তান থেকে পরিচালিত 400টির বেশি ভুয়ো এবং ডিপ ফেক সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলকে ব্লক পর্যন্ত করা হয়েছে। এই অ্যাকাউন্টগুলো কেবল বিভ্রান্তকর ছবি বা ভিডিও ছড়াচ্ছিল না, তারা অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে ডিপফেক ভিডিও তৈরিও করছিল। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো দিল্লি পুলিশ জানিয়েছে যে এই একই ফেসবুক এবং এক্স টুইটার অ্যাকাউন্টগুলোর নেটওয়ার্ক 2025 সালের মে মাসে ভারতীয় সশস্ত্র বাহিনীর পরিচালিত অপারেশন সিঁদুরের সময়ও পাকিস্তানের পক্ষে ভুয়ো খবর ছড়াতে সক্রিয় ছিল। অর্থাৎ ভারতে যখনই কোনো অভ্যন্তরীণ স্পর্শকাতর আন্দোলন বা জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিষয় তৈরি হয়, সীমান্ত পারের এই স্থায়ী ডিজিটাল পরিকাঠামো তা ব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করে। সীমান্ত পারের এই ডিজিটাল যুদ্ধের মাঝেই ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে দেখা গেল এক অভূতপূর্ব নাটকীয়তা। শিবসেনা প্রধান এবং মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে সামনাতে দেওয়া এক সাক্ষাৎকারের যন্তর মন্তরে সহিংস বিক্ষোভকারীদের সরাসরি ভগবান বিষ্ণুর অবতার বলে আখ্যা দিয়েছেন। हिंदू आक्रामक है जब वो कहते हैं तो आपको लगता है कि राहुल गांधी का जो बयान आता है कि हिंदू आक्रामक है और जिस तरह के हिंदुत्व की व्याख्या वो लोकसभा में कहते हैं उसको नहीं, आप पहले मुझे बताइए कि क्या गलत कहा, क्या गलत कहा उन्होंने, कहा अपमान किया। एक तो वो तो बार बार दिखाना चाहते थे शिवजी की प्रतिमा, वो दिखाने के लिए पाबंदी लगाई गई। क्या यही हिंदुत्व है? जय श्री राम के नारे हम भी देते हैं तो वो चलते हैं, प्रधानमंत्री जी खुलेआम प्रचार सभा में जय श्री राम कहते हैं, लेकिन संसद में अगर बीजेपी के अलावा कोई कहे तो क्या वो अपराध है? संविधान को लेकर के जिस तरीके से उन्होंने कहा जय संविधान और उधर से घोषणाबाजी हुई, फिर महाराष्ट्र में विधान परिषद के भीतर जो हंगामा हुआ, इन दोनों को कैसे कनेक्ट करते हैं आपके? नहीं, मैंने सारी बातें कही हैं कि ये सारी अगर मगर की बातें हैं। अगर आपको ऐसा लगता है कि कल राहुल जी ने हिंदुत्व का अपमान किया है तो मैं नहीं मानता, क्योंकि उन्होंने साफ स्पष्ट शब्दों में कहा जो बात मैं कहते आया हूं कि भाजपा यानी हिंदुत्व नहीं है। हम भी हिंदू हैं और हम में से कोई भी हिंदुत्व का अपमान करेंगे नहीं और हिंदुत्व का अपमान सहेंगे भी नहीं, और उसमें राहुल जी भी आते हैं जो अपमान करेंगे भी नहीं और सहेंगे भी नहीं। आज जो एक फेक नैरेटिव उन्हीं का शब्द है जो फैलाया जा रहा है कि बीजेपी मतलब ही हिंदुत्व नहीं, हमारा हिंदुत्व पवित्र है, हमारा हिंदुत्व बीजेपी तो उसके आसपास भी नहीं आ सकती। हिंदुत्व तो एक उन्होंने एक नकाब बनाया है लोगों को उल्लू बनाने के लिए। तो मैं तो यही कहता हूं कि जैसे उन्होंने कल एक कोशिश की गलत जानकारी के आधार पर विधान परिषद में वो एक ठहराव लाना चाहते थे कि हिंदुत्व का अपमान हुआ, तो हिंदुत्व का अपमान हुआ नहीं, लेकिन आधी अधूरी जो जानकारी है उस आधार पर वो एक प्रस्ताव लाना चाहते थे, वो भी समारोह की एक दिशा भूल करने के अपमान है। और साथ ही मैं यही कहता हूं कि लोकसभा में कुछ लोगों ने अपनी शपथ के समय जय संविधान का नारा दिया तो उनको रोका गया या उसके ऊपर आपत्ति जताई गई। तो जय संविधान कहना कब से गुनाह हो गया, और इसलिए मैं तो खुलेआम उसका निषेध तो कर ही रहा हूं। मेरी विनती है दोनों जो हमारे सभागृह हैं कि आप भी जो कुछ वहां हुआ जय संविधान कहने पर आपत्ति जताई, उनका निषेध करने का प्रस्ताव लाएं और वो मंजूर कर लोकसभा में भेजें। সাক্ষাৎকারে উদ্ধব ঠাকরে দাবি করেন যে আন্দোলনকারীরা রাস্তায় নেমে সত্যতা ও গণতন্ত্রকে রক্ষা করেছে। তিনি সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের প্রশংসায় পঞ্চমুখ হন, কিন্তু এই বক্তব্যের পরই দেশ জুড়ে একটি বিতর্কের ঝড় উঠেছে যে সিজেপি আন্দোলনের সময় সরকারি সম্পত্তির বিপুল ক্ষয়ক্ষতি হলো, পুলিশের ওপর হামলা চালানো হলো এবং যার প্রধান সংগঠন অভিজিৎ দীপকে বিভিন্ন দেশবিরোধী কর্মকাণ্ডের জন্য জাতীয় তদন্তকারী সংস্থার তদন্তের মুখোমুখি, তাকে কিভাবে কোটি কোটি হিন্দু ভক্তের কাছে পূজনীয় জগতের রক্ষক ভগবান বিষ্ণুর সাথে তুলনা করা যেতে পারে। কয়েকদিন আগেই নাগপুরের অনুষ্ঠানে প্রকাশ্যে রাম রক্ষা স্তোত্র পাঠ করেছিলেন উদ্ধব ঠাকরে, আর তার ঠিক এক সপ্তাহ পরে এই ধরনের মন্তব্য তার আদর্শিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলে দেয়। রাজনৈতিক স্বার্থের পাশাপাশি যখন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং দেশের সর্বোচ্চ আইনসভার সংসদ ভবনে কোনো নির্দিষ্ট ঐতিহ্যকে খাটো করার চেষ্টা করা হয়, তখন আঘাতটি আরও গভীর হয়।
আন্তর্জাতিক সংবাদ সংস্থা বিবিসির ভারত প্রতিনিধি এবং উইমেন্স অ্যান্ড সোশ্যাল অ্যাফেয়ার্স এডিটর গীতা পাণ্ডে বিশ্বমঞ্চে ভারতের ঐতিহ্যকে কিভাবে তুলে ধরেছেন তা দেখুন একবার। বিবিসির 32 কোটি 30 লাখ বিশ্ববাসী দর্শকের কাছে 2026 সালের 45 দিনব্যাপী মহাকুম্ভকে যেভাবে 65 কোটি মানুষ পুণ্যস্নান করেছিল যেখানে, তাকে বর্ণনা করেছেন স্রেফ একটা স্নানের সার্কাস বা প্রদর্শনী বলে। আর নাগা সাধুদের তিনি আখ্যা দিয়েছিলেন উলঙ্গ ভস্যমাখা সন্ন্যাসী বলে। যে সভ্যতা বিশ্বকে আধ্যাত্মিকতা শিখিয়েছে, আন্তর্জাতিক মিডিয়ার চোখ দিয়ে তাকে ধারাবাহিকভাবে নেতিবাচক আলোতেই ফুটিয়ে তোলা হচ্ছে। এই একই ধরনের তাচ্ছিল্য দেখা গেল খোদ দেশের সংসদ ভবনেও। লোকসভার শিক্ষা সংস্কার সংক্রান্ত প্যানেল নিয়ে আলোচনার সময় কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র বক্তব্য রাখতে গিয়ে কমিটির সদস্যদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি কমিটির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য এবং আইআইটি মাদ্রাজের ডিরেক্টর অধ্যাপক ডি কামাকোটিকে উপহাস করে গোমূত্র বিশেষজ্ঞ বলে সম্বোধন করেছেন এবং সংসদে হাসাহাসিও করেছেন। অথচ প্রিয়াঙ্কা গান্ধী যার উদ্দেশ্যে এই মন্তব্য করলেন সেই অধ্যাপক ডি কামাকোটি হলেন একজন স্বনামধন্য পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত গবেষক এবং ভারত সরকারের আত্মনির্ভর ভারত মিশনের অধীনে প্রস্তুত প্রথম ভারতীয় ওপেন সোর্স মাইক্রোপ্রসেসর শক্তির প্রধান স্থপতি। একজন প্রধান ভারতীয় বিজ্ঞানী যদি 2025 সালে একটি বৈজ্ঞানিক সেমিনারে গোমূত্রের অ্যান্টিবায়োটেরিয়াল বৈশিষ্ট্য নিয়ে বৈজ্ঞানিক গবেষণার কথা তুলে ধরেন, তাকে সস্তা রাজনৈতিক উপহাসের পাত্র বানানো কি সত্যি গণতান্ত্রিক জবাবদিহিতা নাকি মেধার প্রতি চরম অপমান? और इस नई कमेटी में तो एक एक्स आईबी चीफ, फिर चिल्लाएंगे, एक एक्स आईबी चीफ, एक आईटी कंपनी के मालिक और एक गौमूत्र के विशेषज्ञ भी हैं। इन्हें शिक्षा के बारे में क्या पता जी? सच है। आप आज मेरे से नाराज हो रहे हैं क्योंकि देश के एक बहुत बड़े वैज्ञानिक, एक बहुत बड़े प्रोफेसर आईआईटी मद्रास के प्रोफेसर वी कामाकोटी जी के बारे में उन्होंने जो टिप्पणी की। कौन है प्रोफेसर वी कामाकोटी जी? हमारे फॉर्मर चेयरमैन है आर्टिफिशियल इंटेलिजेंस टास्क फोर्स के। आरएसएस से होने का कोई गुनाह नहीं, अगर होंगे भी तो उनको गर्व होना चाहिए इस बात का कि आरएसएस के हैं। आप भी ज्वाइन कर लीजिए, आप भी ज्वाइन कर लीजिए, थोड़े संस्कार आ जाएंगे, थोड़े संस्कार आ जाएंगे, देश के बारे में सोचना शुरू कर देंगे अगर आप आरएसएस का हो जाएंगे तो। এবার আসুন রাজপথ বা সংসদের বাইরে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে এই ধরনের মানসিকতার বাস্তব প্রভাব কী রূপ নেয় তা দেখে নেওয়া যাক। ঘটনা 1, ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার বড়হেতের বাসিন্দা মনোয়ার আনসারি নামে এক যুবক নিজেকে মনোহর বলে পরিচয় দিয়ে এক অপ্রাপ্তবয়স্ক হিন্দু মেয়ের সাথে সম্পর্ক গড়ে তোলে। 15 জুলাই মেয়েটিকে বিয়ের অজুহাতে প্রলুব্ধ করে শিবগাদি মন্দিরে নিয়েও যায় সে এবং কপালে সিঁদুর পরিয়ে দেয়। মন্দির কমিটির সদস্যরা সিসিটিভি ফুটেজে পুরো ঘটনা দেখে নিশ্চিত হওয়ার পর বড়হেত থানার পুলিশের কাছে খবর দেয়। পুলিশ অভিযুক্ত মনোয়ার আনসারিকে গ্রেফতার করে বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছে। ঘটনা 2, এর চেয়েও শিউরে ওঠার মতো ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের বরেলিতে। নবম শ্রেণীর 17 বছরের বয়সী এক হিন্দু ছাত্রী তার গ্রামের একটি ক্লিনিকে খণ্ডকালীন কাজ করতে শুরু করে। এই ক্লিনিকের মালিক ছাত্রটিকে কুখ্যাত যুবক সোয়েবের সাথে পরিচয় করিয়ে দেয় এবং প্রতারণা করে ট্র্যাপিংয়ের ফাঁদেও ফেলে। গত মঙ্গলবার দিল্লি হাইওয়ে ব্লু ডায়মন্ড নামে একটি হোটেল রেস্তোরাঁয় মেয়েটিকে ডেকে নেওয়া হয়। সেখানে আগে থেকেই প্রস্তুত ছিল সোয়েব, তার বন্ধু সালমান এবং আরেক চরমপন্থী যুবক। 3 জন মিলে ওই কিশোরীকে নির্মমভাবে এবং কাউকে জানালে পুরো পরিবারকে মেরে ফেলার হুমকি পর্যন্ত দেয়া হয়। যন্ত্রণা এবং ভয়ে মেয়েটি যখন হোটেল থেকে বের হয় তখন স্থানীয় কিছু যুবক তাকে ঘিরে ধরে ভিডিও বানাতে শুরু করে।
এবং তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। একদিকে গণধর্ষণের শারীরিক ট্রমা, আর অন্যদিকে ভাইরাল ভিডিওর মানসিক যন্ত্রণায় ব্যাকুল হয়ে পরের দিন সকালে নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে কিশোরীটি। পুলিশ পরে অভিযুক্ত সোয়েব সালমান, ক্লিনিক মালিক এবং ভিডিও তৈরি করা যুবক এবং হোটেলের মালিকের বিরুদ্ধে পক্সো এবং গণধর্ষণের এফআইআর করেছে। কিন্তু যে নিষ্পাপ প্রাণটি গেল সেটি তো আর ফিরে আসবে না। এমনকি হাজার বছরের পুরনো পবিত্র ধর্মীয় ঐতিহ্য পালনের ক্ষেত্রেও এসেছে বাধার প্রাচীর। কর্ণাটকের বান্টওয়ালে হিন্দু জনজাগৃতি সমিতি কর্তৃক আয়োজিত ঐতিহ্যবাহী গুরু পূর্ণিমা মহোৎসবের বিরুদ্ধে স্থানীয় এসডিপিআই নেতা আশরাফ থানায় লিখিত অভিযোগ দায়ের করে ঘটনাটিকে সরাসরি দেশবিরোধী কার্যক্রম বলে চিহ্নিত করার দাবি জানায়। যে গুরু পূর্ণিমা শিক্ষক, আধ্যাত্মিক গুরু এবং চিরন্তন গুরু শিষ্য পরম্পরাকে শ্রদ্ধার্ঘ্য জানানোর জন্য উদযাপিত হয়, যেখানে শেখানো হয় গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু দেব মহেশ্বরা, সেই শান্তিপূর্ণ আধ্যাত্মিক উৎসবে কোন অধিকারে একজন চরমপন্থী নেতা দেশবিরোধী আখ্যা দিতে পারে? এই ঘটনাগুলোকে যদি আলাদা আলাদা মনে হয় তবে আরেকবার ভাবুন। সূক্ষ্ম আইনি বিধিনিষেধ এবং একের পর এক ঘটে যাওয়া এই হিংসাত্মক ঘটনাগুলোর মধ্যে একটি সুনির্দিষ্ট প্যাটার্ন রয়েছে। বিশ্বের বৃহত্তম গণতন্ত্রে ধর্মীয় স্বাধীনতা এবং মানবাধিকারের নামে কি কেবল একটি নির্দিষ্ট সম্প্রদায়ের সংস্কৃতি ও সুরক্ষাকে বলি দেওয়া হচ্ছে? আপনার আশেপাশে কি এমন কোনো ঘটনা ঘটে চলেছে যা মূলধারার সংবাদ মাধ্যমে এখনও ওঠেনি? কমেন্ট সেকশনে অবশ্যই তাহলে মতামতটি আপনার জানান। আজকে এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।